স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে সকাল ৮টায় শুরু হয় লং মার্চ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর লং মার্চের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ হানিফ ফ্লাইওভার, কাঁচপুর, গাউছিয়া, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে। কর্মসূচিতে নেতাকর্মীরা যান গাড়িবহরে। পথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী। আর পথে পথে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। লং মার্চের গাড়ি বহরে বিভিন্ন জেলা অতিক্রম করার সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এ সময় ব্যানার ও প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতায় তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই উগ্রপন্থী বিজেপির বিরুদ্ধে বলতে চাই, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কোনো সময় ছোট করা যায় নাই, এবারও যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকে নেই। আজকেও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চটি। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি জানাবেন আমাদের বিস্তারিত। আরিফ, এখন লং মার্চ কোথায় আছেন আর অংশগ্রহণ কেমন দেখছেন নেতাকর্মীদের, এবং লং মার্চের সবশেষ বিস্তারিত জানাবেন। সেটা দেখুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আখাউড়া, সেই যে স্পটে যে লং মার্চ সমাপনী অনুষ্ঠান হবে সেটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার। তার মানে হচ্ছে আমি 2 কিলোমিটার কিন্তু ইতিমধ্যেই হেঁটে এসেছি এখন এই পর্যন্ত। তার মানে আপনি সামনের দিকে একটু তাকাতে চাই, আপনি দেখতে পাবেন পুরো সড়কটি কিন্তু একেবারে যে গাড়ি বহর রয়েছে, সাধারণ মানুষ যেহেতু যাওয়া যাচ্ছে না তাই অনেকেই হেঁটে হেঁটে সেই গন্তব্যে যাচ্ছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশের শুধুমাত্র যে ঢাকা সিটি থেকে আসছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই লং মার্চে যুক্ত হয়েছে, সেটা আমি সকাল থেকেই জানিয়ে আসছি। এর পাশাপাশি আরেকটি বিষয়, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ দেশের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই লং মার্চে আসছেন। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ভারতের যে আগ্রাসন, ভারতের যে জাতীয় পতাকা অবমাননা এবং কি হাই কমিশনে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদের মূল বিষয়টি কিন্তু এই লং মার্চ। এটার প্রতিবাদের উপলক্ষে কিন্তু তারা আজকের বিএনপির 3টি সংগঠন, সেই 3টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ এই লং মার্চের মাধ্যমে কিন্তু তারা দেখিয়েছে। আর সেক্ষেত্রে আপনি যদি ঢল নেমেছে বলা যায়, কারণ একেবারেই যাওয়ার মতো কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে যেভাবে পারছেন এই লং মার্চে অংশ নিয়েছেন বিএনপি সহ নেতাকর্মীরা। আমি একটু জানতে চাই, এখানে আপনি কোত্থেকে এসেছেন একটু বলবেন যে আজকে আপনাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কেমন? আমাদের প্রতিবাদ ভারতের বিরুদ্ধে। ভারত আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে, ভারত আমাদের সবসময় ছোট করে দেখে, ভারত আমাদের কোনো সময় আমাদের ন্যায্য অধিকার দেয় নাই, সে আমাদের সবসময়
ছোট করে দেখে। অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, একটি বিষয় সেটা হচ্ছে যে এই প্রতিবাদের পরবর্তীতে হয়তোবা যেহেতু ঢাকা কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, সমাবেশ অবস্থায় করছেন, সমাবেশ স্থলে অবস্থান করছেন, পরবর্তীতে তাদের বক্তব্যের মাধ্যমে পরবর্তী কর্মসূচি কি সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। ঈশিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। কোনো চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময় নির্বাচন এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনের জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলের আমির শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ, রোডম্যাপ, সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ফ্যাসিস্টদের সতর্ক করে আমির আরও বলেন, দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙানিকে পরোয়া করে না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আইন মেনে চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, এমন আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি বলেন, তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব। বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান। বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাডম্যান। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন। অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য। বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে, স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া, পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী। গত দুদিন আমি আলোচনা করেছি, এখনো কিছু সংশোধন দরকার আইনের, অনেক কিছু করতে হবে এখনো। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে, অনেক জটিল কেস এটা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি। এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন। বাংলাদেশের জুলাই-আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশী এই আইনজ্ঞ টবি ক্যাডম্যান। And obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence. আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
দুদকে যোগ দেওয়ার পর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের একটু সাহায্য করি। এই সময় আমরা যে কাজগুলি করব বলে আশা করি, তার মধ্যে প্রধান, আমি আগেই বলেছি, জনপ্রত্যাশা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় জনগণের প্রত্যাশিত বিষয়গুলি কি কি হতে পারে? আমরা যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি, যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে আমরা একটি অসমাপ্ত তদন্ত কিংবা বায়াসড কোনো তদন্ত কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখব। আমি বিশ্বাস করি আমরা খানিকক্ষণ আমরা আলাপ করলাম, তাতে আমার মনে হচ্ছে মানসিকভাবে আমরা 3 সদস্যই একই মতাদর্শের অনুসারী। আমাদের নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে আমরা কাজ করে যাব এবং ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সহযোগী হন এবং আমাদের যে ধনাত্মক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি যদি আপনারা প্রচার করেন, জাতীয় উপকৃত হবে এবং এই বার্তাটি আপনাদের মাধ্যমেই সবার আগে যাওয়া দরকার। দুদক নিয়েও অনেক প্রশ্ন বাজারে আছে যে দুদক নিজে কতটা দুর্নীতিমুক্ত। আপনারা এই প্রশ্নগুলি আমাকে করতেন, আমি জানি। সেই প্রশ্নগুলি আগে আমি বলি। দুদক যদি দুর্নীতিমুক্ত, দুদক এই সমাজেরই একটি অংশ, কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন, পর্যালোচনা করবেন, করে তারপরে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন। এই সমাজের মুখপাত্র আপনারা, আমরা ঠিক মুখপাত্র নই, এবং আপনারা এই সমাজকে সঠিকভাবে উপস্থাপন করেন। এই উপস্থাপনা যদি আপনারা করেন সঠিকভাবে, দুদক আপনাদের কাছেও ঋণী থাকবে। এবং আমি বিশ্বাস করি এই সময়ে, এই পরিবর্তিত সময়ে যে প্রত্যাশা, রাষ্ট্রের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পারবো। আমার মনে হয় আমি ধন্যবাদ দিতে পারি। টিআইবি আজকে একটা আহ্বান জানিয়েছে, যারা নতুন কমিশন হিসেবে যোগদান করেছে তারা যেন তাদের সম্পদটা হিসাবটা আগে দিয়ে দেয়, মানে তাহলে যেন পরবর্তী সময় প্রকাশ করে, এই বিষয়টা বলেছে। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? অবশ্যই। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। একটি বিষয়, আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগের একটা অভিযোগ এখন ভাইরাল হয়েছে, জীবনে এমডি যখন আপনি ছিলেন তখন আপনার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি, শত তো কম, আরো বেশি এসেছিল। যখন চেয়ারম্যানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে, সেটি অনেক প্রত্যাশা পূরণের কিছু অধ্যায় হয়ে দাঁড়ায়। আপনি কি বলবেন? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আমার মনে হয় এই প্রশ্নটা জবাবই শুরুতে আমি দিয়েছিলাম, আপনি সম্ভবত সেটি খেয়াল করেন। আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে স্বয়ং সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি, সেই প্রত্যয়ন দুদকই করেছে। এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়, আর অনেক আগে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। সেটাও যদি না হয়, আপনার যদি তারপরেও কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে। যদি ভাইরাল হয়ে থাকে, আপনারা কেন তদন্ত করছেন না? করুন আপনারা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, আমি তাকুল ছিল, বেটি নিউজে কাজ করি। স্যার, আপনি যখন দুদককে ফেস করেছেন, আমরা দেখি যে দুদক একটা অনেকের কাছেই হয়রানিমূলক জায়গা থাকে। দুদকের যারা কর্মকর্তা কর্মচারী, তাদের ভিতরে নানা অভিযোগ। স্যার, আপনি কি কোনো কিছু ফেস করেছেন কিনা? আমি তাহলে এই সহজভাবে বলি, আমার 9 সালের অভিযোগ যদি 23 সালে সমাপ্ত হয় তদন্ত কিংবা অনুসন্ধান, তাহলে তো এটি তো একটা হয়রানি। স্যার, সেই হয়রানি দূর করার জন্য আপনার কমিশন কি করবে? একটু শেষ করে স্যার, অনেক কমিশন এখানে এসে আশা দিয়ে গেছেন সাধারণ মানুষের হয়রানি দূর করবেন, তাদের যে অনুসন্ধান তদন্তের ধীরগতি, এটা তারা দূর করবেন, কিন্তু মানুষ আসলে আশা হতো। আপনার কমিশন কি তদন্ত অনুসন্ধানের কাজের গতি বাড়াতে পারবে কিনা? স্যার, আপনার কি মনে হয়? আমাদের কাজ করতে শুরু করতে দেন, এবং আমার মনে হয় আমরা এই মুখের প্রতিশ্রুতির চেয়ে আপনারা আমাদের সাথে আবার যখন পরবর্তী সময় যখন দেখা হবে, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমরা হয়রানি খানিকটা কমাতে পেরেছি কিনা, আমরা তদন্তে গতি আনতে পেরেছি কিনা, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করতে পেরেছি কিনা। রায় কিন্তু আমাদের এখান থেকে হয় না, রায় হয় কোর্ট থেকে।
যে কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা মিডিয়া জাস্টিস না করে আপনারা যদি সেদিক থেকে আইনগতভাবে আমাদের সবাইকে সহযোগিতা করেন খুব ভালো হবে। আমি জানি দুদকবিদ যারা করেন, আমি আপনাদের একটু প্রশংসা করি, একটু প্রশংসা করতে দেন। দুদকবিদ যারা করেন তারা কিন্তু অন্যদের চেয়ে ভিন্ন, তারা অত্যন্ত শিক্ষিত, তারা আইন কানুন এতটা ভালো জানেন যে অনেক সময় আমাদেরও বেকায়দায় পড়তে হয়। আমি আপনাদের সাথে বিভিন্ন সময়ে আমি নিজে কাজ করেছি। আমি এই যে এখানে আমি আমার পুরনো পরিচিত কয়েকজনকে পাচ্ছি যারা আমি নিজেও কিন্তু আপনাদের লাইন থেকে আসলো। এবার আপনার প্রশ্নটা বলুন। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে হবে এই ধরনের একটা দুদক সংস্কার কমিশন তারাও যেটা কাজ করতেছে, আমরা তো তাদের সঙ্গে কথাবার্তা বলেছি যে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্ট যাতে না থাকে এই ধরনের একটা কমিশন তো একটা ব্রেন, দুদকের মূল ব্রেন। তো আপনার ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে আপনি বিগত দিনে আপনার চাকরি জীবনে রাজনীতির সাথে আপনার একটা মানে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আপনি ছিলেন আপনার চাকরি জীবনে দায়িত্ব পালন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কি রাজনৈতিক যেটা সন্দেহ করছে মানুষ যেটা সন্দেহ করবে, মানুষ অনেক কিছু। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় একথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। সকালে রাঙামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু অনিয়মে তা হয়নি। তিনি বলেন, ফসল, ফলফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শ্রম খাতে অস্থিরতার পেছনে পতিত সরকারের দোসররা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা নিয়ে নাগরিক উৎসবে তিনি এই অভিযোগ করেন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের বিরুদ্ধে যারা অস্থিরতা বা ইন্ধন যোগাচ্ছে তাদের ব্যাপারেও সোচ্চার থাকতে হবে। সাবেক এই নির্বাচন কমিশনার মনে করেন যে নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। গত 3টি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ভোটটা যেন হাইজ্যাক না হয়ে যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়া যাবে। বলেন, তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না। প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে, অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক। বিচার বিভাগ তো আপনারা নিজেরাই দেখতেছেন। নেম এনিথিং, পুলিশ ফর এক্সাম্পল, আজ পর্যন্ত পুলিশ আনফরচুনেটলি ঠিক মতো দাঁড়াতে পারছে না। গণতান্ত্রিক ব্যবস্থা যে নাগরিকরা হলো পাহারাদার, আমরা যদি ওয়াটসকের ভূমিকা পালন না করি আবারও সেই ব্যর্থ হব, আবারও সিদ্ধাই হয়ে যাবে। তরুণ প্রজন্মকে মাইনাস করে সংসদের দিকে যাত্রার চিন্তা করা ভুল হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান বিষয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় হাসনাত বলেন, আওয়ামী লীগের দোসরদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ছাত্র সমাজ। অবশ্যই আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও অনুরোধ করা হয় সভায়। কোন শক্তি যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে।
দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তারা বলেন, ভারত উস্কানিমূলক প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করার কথাও জানান তারা। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে ভারত নানাভাবে উস্কানি দিচ্ছে। দেশটির কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের 18 কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। রাজধানীর কামরাঙ্গীর চরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূরে আলম হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কামরাঙ্গীর চর ও সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জুয়া খেলায় বাধা দেয়ায় নূরে আলমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে তার কারখানার কর্মচারী মিরাজ সহ আরও 3 জন। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢালাই করে রাখে। মিরাজ, শিপন, রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মিরাজ, তার সাথে থাকা শিপন এবং রিফাত। আর শিপনের যে শালা জিহাদকে এখনো আমরা গ্রেপ্তার করতে সক্ষম হইনি। আমাদের অভিযানের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বর্তমান সরকার সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে 3টি ছবি প্রকাশ করা হয়। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড। নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি প্রকাশ করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের। আরেকটিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের 2টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই 2টি নৌযান হল FV লায়লা 2 ও FB মেঘনা 5। 13 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ 2024। ব্যাডমিন্টন এশিয়ার সহযোগিতায় ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 21 দেশ। জুনিয়র বিভাগে বাংলাদেশের 55 জন ব্যাডমিন্টন প্লেয়ার সহ ভারত ও ইন্দোনেশিয়া থেকে মোট 114 জন অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতা চলবে 13 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। এরপর 17 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত সিনিয়র বিভাগে বাংলাদেশের 61 জন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, সিঙ্গাপুরের 19টি দেশের মোট 228 জন অংশ নেবেন। এই আসরে 2 বিভাগ মিলে মোট 20,000 মার্কিন ডলার প্রাইজ মানি থাকছে। আয়োজনে মোট বাজেট রাখা হয়েছে 70 লাখ টাকা, যেখানে ইওনেক্স দেবে 35 লাখ। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করেছি, সেটা যদি ম্যানেজমেন্ট কনসার্ন বলেন, সিকিউরিটি কনসার্ন বলেন বা অন্য যে কোনো দিক থেকে বলেন না কেন, আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইমিগ্রেশন থেকে শুরু করে খেলোয়াড়দের থাকা, ভেন্যুতে আসা
সব ক্ষেত্রে আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। যে কোনো দুর্যোগে আত্মমানবতার সেবায় সেনা বৈমানিকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর আর্মি এভিয়েশন গ্রুপের এভিয়েশন বেসিক কোর্স 13 এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আবারও আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, যেসব আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছিল কিছুই বাস্তবায়ন হয়নি। দশ বছর আগের পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেয়। পাশাপাশি মামলাটি খারিজ করেন বিচারক। 17 বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। শোভাযাত্রা চলাকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।